শুভেচ্ছা বাঙালিয়ানা সামনের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়া বাংলাদেশের ইতিহাস অসম্ভবকে সম্ভব করে অস্ট্রেলিয়ার মাটিতে মাইটি অজিদের টেস্টে হারালো পুরুষ ক্রিকেট দল। মিয়ানমারে আবারও বর্ণবাদী আচরণ, অধিকাংশ রোহিঙ্গাকে বাঙালির দাবি করে প্রকাশ্যে কথা বলছে নেপেইতো। দেশের অধিকাংশ জাহাজ ভাঙা ইয়ার্ড গ্রিন ঘোষিত থাকলেও থামছে না মৃত্যুর মিছিল। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আজ 16ই আগস্ট, দিনটি লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে, কারণ এটি তো দেশের ক্রিকেট ইতিহাসে সেরা দিন। 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারায় বাংলাদেশ। 16ই আগস্ট অস্ট্রেলিয়ার মাটিতে এলো দ্বিতীয় জয়, সেটিও 9 উইকেটের বিশাল ব্যবধান এবং এক দিনের বেশি সময় হাতে রেখেই। এমন একটি দেশের বিপক্ষে জয় যে দেশের ক্রিকেট একটি খেলা নয়, একটি সিস্টেম। বাংলাদেশ ইঞ্জিনের মতো চলা সেই সিস্টেমকে এক ঘুষিতে নকআউট করে দিয়েছে। বাংলাদেশ দলের ডারউইন ইতিহাসের বেশিরভাগটাই লেখা হয়ে গিয়েছিল টেস্টের প্রথম 3 দিনেই। তৃতীয় দিন শেষ বেলায় শুরু হয় উপসংহার লেখা, যেটি ক্রিকেটের বর্ণাঢ্য ভাষায় বাংলাদেশ লিখে শেষ করেছে আজ। ডারউইন তো বটেই, অস্ট্রেলিয়াতেই 23 বছর পর টেস্ট খেলতে এসে এক দিনেরও বেশি সময় হাতে রেখে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে 9 উইকেটে। গ্রিনের সেঞ্চুরিতে ইনিংস হার এড়ানো গেলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে মাত্র 57 রানেই লক্ষ্য পেরোতে পেরেছিল 284 রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়া। চতুর্থ দিন সকালের উইকেট থেকে মেহেদী হাসান মিরাজ যে টার্ন আর বাউন্স পেলেন, অস্ট্রেলিয়ার লেজটাকে গুটিয়ে দিয়েছে সেটাই। ইনিংসের 60তম ওভারে মিরাজের বাঘ খাওয়া একটা বল লাফিয়ে উঠেছিল একটু, ব্যাটের কানায় বল ছুঁয়ে কট বিহাইন্ড ক্যারি। এরপর 66, 74 এবং 96তম ওভারে তিনি ফিরিয়েছিলেন বো ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং শেষ ব্যাটসম্যান নাথান লায়নকেও। সব মিলিয়ে 66 রান দিয়ে টেস্টে 15তম বারের মতো 5 উইকেট। 57 রানের লক্ষ্য নিয়ে বাংলাদেশের জয়টা এরপর হয়ে দাঁড়ায় কেবলই আনুষ্ঠানিকতা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান ইনিংসের দ্বিতীয় ওভারেই বোল্ড হয়ে যান জর্জ হ্যালাউন্সের বলে। এরপর আরেক ওপেনার সাদমান ইসলাম আর 3-এ নামা অভিজ্ঞ মুমিনুল হক মিলে এরপর ইতিহাসের বাকিটা লিখেই মাঠ ছেড়েছেন বিজয়ের উৎসবে ভাসতে ভাসতে। সাদমান 25 আর মুমিনুল অপরাজিত 30 রানে। ওয়েবস্টারকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারা বাউন্ডারিতে জয়সূচক রানটি করেছিল মুমিনুলই। মাইটি অজিজ আর ক্রাস্ট বাই টিম টাইগার্স। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে আবারও বাঙালি দাবি করে নতুন একটি বিবৃতি দিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনের বাসিন্দা হিসেবে পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদেরকে ফেরত নেওয়া হবে বলে এতে বলা হয়েছে। মিয়ানমারের দেওয়া ওই বিবৃতিতে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা 3 লাখের বেশি কিছু বাস্তুচ্যুত মানুষকে ফিরিয়ে নিতে ইচ্ছুক হওয়ার কথা যেমন বলা হয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া তালিকায় যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা নিয়েও আপত্তি জানিয়েছে দেশটি। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাঙালি হিসেবে উল্লেখ করে মিয়ানমার দাবি করেছে যে জাতিগত নামে তাদেরকে পরিচয় করানো হচ্ছে, সেই নামে কোনো গোষ্ঠী দেশটিতে নেই। মিয়ানমারের এই বিবৃতি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বাংলাদেশ, তবে বিবৃতিটিকে পুরনো কৌশলের পুনরাবৃত্তি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিবৃতিতে যেসব ভাষা ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে কেবল নিজস্ব ন্যারেটিভ প্রতিষ্ঠার কথাই চেষ্টা করছে মিয়ানমার। এ ধরনের বর্ণবাদী মন্তব্য নেপেইদোর থেকে প্রথমবার এলো তা নয়। শুরু থেকেই দেশটি বলে আসছে রোহিঙ্গা বলে কিছু নেই, যাদের রোহিঙ্গা বলা হচ্ছে তারা বাঙালি। যেহেতু তারা বাঙালি, খানিকটা মানুষের পর্যায়ে তারা পড়েন এবং তাদের ওপর জাতিগত নিধন চালানো যায়। মিয়ানমারের জান্তা থেকে শুরু করে অবস্থান এমনই, কয়েকশো এমনকি কয়েক হাজারের কাছাকাছি বছর ধরে এই ভূখণ্ড
ভূখণ্ডে বসবাস করেও সেই দেশের মানুষ হতে পারেনি রোহিঙ্গারা। অনেকেই অবশ্য এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোহিঙ্গাদের অবস্থানকেই কারণ হিসেবে দাঁড়া করান, তবে সেটি ভিন্ন এক গল্প। বাংলাদেশের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সমাধানের বিষয় হলেও এটিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। মিয়ানমারের দাবি 2016 সালের অক্টোবর-নভেম্বর এবং 2017 সালের আগস্টে রাখাইনের উত্তরাঞ্চলে আরসা সন্ত্রাসী গোষ্ঠী পুলিশ ফাঁড়ি এবং ব্যাটালিয়নে সমন্বিত হামলা চালায়, যার প্রতিরক্ষামূলক জবাব হিসেবে সন্ত্রাসী গোষ্ঠী অভিযান চালায় দেশটিতে রাষ্ট্রীয় বাহিনী। আরসার হুমকির কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অন্য শহর এবং গ্রামে চলে যায় এবং বিপুল সংখ্যক বাঙালি বাংলাদেশে পালিয়ে যায়। মিয়ানমারের দাবি, আরসার হামলার আগে বুথিডং, মংডু এবং রাথিডং টাউনশিপে 7,40,000 বেশি বাঙালি বসবাস করত। ঘটনার পর সেখানে 2 লাখের বেশি মানুষ থেকে যায় এবং 5,40,000 বাংলাদেশে চলে আসে। তিনটি আন্তর্জাতিক সনদ থাকার পরেও শুক্রবার বাংলাদেশের একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে 9 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশের দ্রুত অপসারণশীল সবুজ বা পরিবেশ বান্ধব জাহাজ ভাঙা শিল্পের চরম বৈপরীত্যকে সামনে নিয়ে এসেছে এই ঘটনা। সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ হংকং কনভেনশনের অধীনে অনুমোদিত। মৃত্যু, বিষাক্ত পদার্থের প্রভাব এবং দূষণের দুর্নাম ঘুচিয়ে দেশের জাহাজ ভাঙা শিল্প যে ক্রমেই নিরাপদ এবং পরিবেশ বান্ধব হয়ে উঠছে, তার উদাহরণ হিসেবে অন্যান্য ইয়ার্ডের সাথে এই ইয়ার্ডটিকেও তুলে ধরা হতো। কিন্তু এই মৃত্যুগুলো একটি মৌলিক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। সবুজ তকমাধারী ইয়ার্ডগুলোতে যদি শ্রমিকদের মৃত্যু চলতেই থাকে, তবে এই সনদের অর্থ আসলে কি? বাংলাদেশে এখন 23টি জাহাজ ভাঙা ইয়ার্ডকে সবুজ স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মধ্যে 17টি ইয়ার্ড হংকং কনভেনশনের অধীনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের তালিকাভুক্ত। কিন্তু 2026 সালের এখনও 4 মাসের বেশি সময় বাকি থাকতেই ইতিমধ্যে 12 জন জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু হয়েছে। 2011 সালের পর এটি এক বছরের সর্বোচ্চ মৃত্যু। প্রতিষ্ঠানটি বলছে, হংকং কনভেনশনের অধীনে তাদের কাছে ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং বা IR ক্লাসের কমপ্লায়েন্স সনদ রয়েছে। গুণগত মানের জন্য বড় র্যাভিটাস এবং পরিবেশগত ব্যবস্থাপনা, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা ও জাহাজ রিসাইক্লিং ব্যবস্থাপনার জন্য তাদের জাপান ভিত্তিক ক্লাস এনকের সনদ রয়েছে। প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদনের মেয়াদ 2030 সালের অক্টোবর পর্যন্ত। এই মৃত্যু ঘটনাগুলো বাংলাদেশে পরিবেশ বান্ধব জাহাজ ভাঙা শিল্পে উত্তরণের প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। সবুজ সনদ থাকার মানেই কি একটি ইয়ার্ড প্রকৃত অর্থে নিরাপদ, নাকি অনুমোদনের পর যদি যথাযথ মানদণ্ড অনুসরণ না করা হয়, তবে এসব সনদ কেবলই গ্রিন ওয়াশিং এর পরিণত হতে পারে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ভারতের আদালতই নেবে। তবে এই নিয়ে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে নিবিড় আলোচনা চলছে এবং বাংলাদেশের সর্বোচ্চ দাবির অবস্থান থেকে সরে এসে বিষয়টি সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের শীর্ষ কর্মকর্তারা। ভারতের এক শীর্ষ কর্মকর্তা বলছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেওয়া হবে না। বিষয়টি শেষ পর্যন্ত আদালতেই নিষ্পত্তি হবে। বিচারিক প্রক্রিয়ায় বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অপরাধগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা সেটিও যাচাই করা হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ এরই মধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে। ওই অনুরোধের সঙ্গে 2013 সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি নথিপত্র সংযুক্ত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি প্রচলিত নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ।
5 শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে গঠিত রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রোববার থেকে একক ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে। শেষ দুই ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে তাদের নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত 30 জুলাই এক্সিম ব্যাংক থেকে প্রশাসক এবং তার দল প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকের কার্যক্রম তখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে চলে আসছিল। গত 20 জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় একীভূত হওয়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ইয়ান বিশপ বরাবরই বাংলাদেশের ক্রিকেটের গৌরমুগ্ধ নিজের এক্স অ্যাকাউন্টে প্রশংসাসূচক মন্তব্য করে থাকেন। ডারউইনে অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে 9 উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর তিনি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যি এক ঐতিহাসিক অর্জন। বিশপ মনে করেন, এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে, যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি। তিনি আরও লিখেছেন, এই জয়ে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান সহ আরও অনেকে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। গত কয়েক বছর ধরেই তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন লেন্থে বোলিং করে আসছেন। তার বোলিং অ্যাকশনও বেশ কার্যকর এবং ছন্দময়। বাঙালিয়ানা সান্যের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।